দেখ এখন যে অঙ্কটা করাবো দেখ যে সাম নাম্বার 35, ঠিক আছে? তো এই অঙ্কটা 2022 জেনারেলে এসেছিল, বুঝলেন তো? 22 সালে জেনারেলে অফলাইনে পরীক্ষা হয়েছিল 22 সালে, ঠিক আছে? তো বলছে কি সীমা ওনস 3 হাউসেস ইন শিলিগুড়ি, মানে সীমার 3টে বাড়ি আছে শিলিগুড়িতে, বুঝেছিস? কটা বাড়ি আছে শিলিগুড়িতে? 3টে বাড়ি। The particulars of which for the year ended March 31, মানে 31st March 2024 were as follows, মানে আর as follows: প্রথম বাড়ি, দ্বিতীয় বাড়ি, তৃতীয় বাড়ি। দেখি প্রথম বাড়িটা কি করবে? বলছে প্রথম বাড়িটা ভাড়া দিয়েছে। কি করেছে প্রথম বাড়ি? ভাড়া দিয়েছে। আচ্ছা, যাকে ভাড়া দিয়েছে সে কি করছে? সে থাকবে। আচ্ছা, দ্বিতীয় বাড়িটা কি করছে? দ্বিতীয় বাড়িটা সীমা নিজে বসবাস করবে বলেছে, বলে রেখেছে নিজে বসবাস করবে, ঠিক আছে? দ্বিতীয় বাড়ি হয়ে গেল। তৃতীয় বাড়িটা কি করবে সীমা? ব্যবসা করবে। তাহলে আমি কি কিছুক্ষণ আগে তোদের নিয়ম কি বলেছিলাম? যদি মানে সীমা যে বাড়িতে ব্যবসা করবে, ঠিক আছে? তো ও একটা বাড়ি তৈরি করে বাড়িতে পুরো ব্যবসা করবে। এটা কোথায় যাবে? এটা তো হাউস বোটে আসবে না, ব্যবসা করলে কোথায় যাবে? পিজি। আচ্ছা, যেটা বলছিলাম হাউস নাম্বার 3 টা কি বলছে? 3 নম্বর বাড়িটা কি করা হবে? বিজনেস করা হবে, ওন বিজনেস। 3 নম্বর বাড়িটা কি হবে? ওন বিজনেস। আর ওন বিজনেস করলে পিজিপি তে চলে যায়। তার মানে হাউস নাম্বার 3 বেকার, এর কোনো এন্ট্রি হবে না। কি বললাম বুঝতে পারলি তো? হাউস নাম্বার 3 কি হবে? হাউস নাম্বার 3 কি বলছে? ওন বিজনেস। কিন্তু বললাম ওন বিজনেস হলে কি হয়? পিজিপি তে যায়। আমি হাউস ওয়ার্কই করছি, পিজিপি তে করছি না। তার মানে আমাকে হাউস নাম্বার 1 আর হাউস নাম্বার 2 অঙ্ক কত দেখ। দুটো বাড়ি করবো 15 নম্বর পেয়ে যাবো। আর 2 নম্বর বাড়িটাতে করবো 2 লাইন। মেইনলি 1 নম্বর বাড়িটাই করতে হবে। আচ্ছা দেখ, সমস্ত জিনিসগুলো পেয়ে গেছিস তো চ অঙ্কটা করি, দাগটা কাটি আগে। উপর আগে লেখা লিখতে হবে, হ্যাঁ লিখবি। লেখ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনভার্টেড কমার মধ্যে রাখবি, হ্যাঁ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ, কার করছি? অফ সীমা, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। লিখবো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 হয়ে গেল। 24-25 লিখে দিলাম। এবার রুপিসের ঘর কাট, 3টে ঘর কর, 3টে ঘর। রুপিসের 3টে ঘর হয়ে গেল। প্রথমে লেখ পার্টিকুলার রুপিস, 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 ঠিক আছে? পার্টিকুলার রুপিস, 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 বুঝতে পারলি? কি লিখলাম? পার্টিকুলার আর 3টে রুপিস। তাহলে প্রথম বাড়িটা কি ছিল? লেখ হাউস নাম্বার 1। অঙ্ক যখন স্টার্ট করবি প্রথমে লিখবি হাউস নাম্বার 1, লিখতে থাক হাউস নাম্বার 1, ঠিক আছে? প্রথমে কি লিখলাম বল? হাউস নাম্বার 1। ব্র্যাকেটে লেখ লেট আউট, ব্র্যাকেটে লেখ লেট আউট ফর রেসিডেন্স, লেট আউট ফর রেসিডেন্স। কি লিখলাম? লেট আউট ফর রেসিডেন্স। কি লিখলাম দেখেছিস তো? কোশ্চেনে কি ছিল? প্রথমে দেখ প্রথম বাড়িটার নাম কি ছিল? হাউস নাম্বার 1। আর হাউস নাম্বার 1 কি লেখা ছিল ওটা দেখ, লিখতে হবে। যেটা লেখা ছিল ওটা ব্র্যাকেটে লিখতে হবে, লেট আউট ফর রেসিডেন্স, ঠিক আছে? লিখলাম। আন্ডারলাইন কর, এটাকে পুরো আন্ডারলাইন কর। কিছুক্ষণ আগে তো একটা ফরম্যাট দিয়েছিলাম না? ফরম্যাটটা সামনে রাখ, তাহলে খুব সুবিধা হবে অঙ্ক করতে। আমি বলবো তোদের খুব সুবিধা হবে। ফরম্যাট সামনে রাখ, যে ফরম্যাটটা দিলাম, যে ফরম্যাটটা দিলাম ফরম্যাট সামনে রাখ, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। ওখানে যা লেখা ছিল হচ্ছে, আমি তোদের কিছুক্ষণ আগে থিওরি বোঝানোর সময় তোদের আমি একটা কথা বলছিলাম কি, বাড়ি যদি মেট্রো সিটিতে হয় কোন মিউনিসিপালিটি লাগে? বাড়ি মেট্রো সিটিতে হলে গ্রস। কিন্তু এখানে কি এটা কি মেট্রো সিটিতে আছে? এই অঙ্কটা কি মেট্রো সিটিতে বাড়ি দিয়েছে? দেখ বাড়িটা কি মেট্রো সিটিতে দিয়েছে? শিলিগুড়ি দিয়েছে। শিলিগুড়ি তো মেট্রো সিটি নয়। তাহলে মেট্রো সিটিতে বাড়ি হলে তুই করবি গ্রস মিউনিসিপাল হলো, আর অন্য কোনো সিটি হলে তুই কোনো ব্যাপার না, যেটা আছে সেটাই বসিয়ে দিবি, যেটা আছে সেটাই বসিয়ে দিবি, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। মেট্রো সিটি হলে গ্রস করবি, আর মেট্রো সিটি না হলে যেটা থাকে সেটাই বসিয়ে দিবি। এখানে কি দিয়েছে? মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেখ, দেখ 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 নিচের দিকে দেখা দেখ, কোশ্চেনে বলেছে মিউনিসিপাল ভ্যালু। পেয়েছিস তো কত টাকা? 38,000 টাকা। তাহলে লেখ মিউনিসিপাল ভ্যালু বলে লেখ 38,000 টাকা লেখ। মিউনিসিপাল ভ্যালু কত লিখবি? 38,000, 38,000। কোথায় লিখবো টাকাটা? প্রথম ঘরে টাকাটা লিখবি, প্রথম ঘরে লেখ। ফার্স্ট কলামে লিখবি 38,000, লিখেছিস? ক্লিয়ার হলো? তারপরে লেখ ঠিক তার নিচে লেখ ফেয়ার রেন্ট। দেখ
ওই ফরম্যাটে এইগুলো লেখা আছে ফেয়ার রেট। তো কোশ্চেন পড়ে বল কোশ্চেনে ফেয়ার রেট কত টাকা দিয়েছিল? কোশ্চেনে ফেয়ার রেট কত দিয়েছিল দেখি, কোশ্চেনে ফেয়ার রেট কি আদৌ দিয়েছিল? কোশ্চেনে না, কোশ্চেনে দেখি, আমি দেখছি, হ্যাঁ মন দিয়ে শুনবি, আমি দেখছি ফেয়ার রেট না, আমি পুরো কোশ্চেন পড়লাম, কোশ্চেন পড়ে ফেয়ার রেট দেখলাম দেয়নি। আমি কোশ্চেন পড়ে দেখলাম যে দেবে এমন কোনো কথা নেই, নাও দিতে পারে, দেয়নি। স্যার না দিলে কি লিখ, না দিলে লিখবো এন এ, কি লিখলাম দেখ, এন এ। স্যার এন এ মানে নট অ্যাপ্লিকেবল, এন এ মানে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে, হয়ে গেল। ঠিক তার নিচে লিখবি স্ট্যান্ডার্ড রেট। তাহলে বলি স্যার আপনি তো লিখেছিলেন ফরম্যাটে এই দুটোর মধ্যে যেটা বড়, আরে ভাই এন এর সঙ্গে কি করে কম্পেয়ার করবি, এন এ তো মানে কি নট অ্যাপ্লিকেবল, ওই 38 হচ্ছে। এবার লেখ স্ট্যান্ডার্ড রেট, লেখ স্ট্যান্ডার্ড রেট। কোশ্চেনে দিয়েছে স্ট্যান্ডার্ড রেট, দেখ আমার তো মন বলছে স্ট্যান্ডার্ড রেট দেয়নি, দেখ তো কোশ্চেনে দেয়নি, না দিলে কি লিখবো এন এ। তাহলে এন এ কারা কারা বুঝতে পারে জানিস তো, এই মিউনিসিপ এই তিনটের মধ্যে এন এ হয়, মিউনিসিপাল হলো ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট, কথাও হয় এন এ, ঠিক আছে তো? তাহলে কত হয় বোঝাইছ, ভ্যালু কত বেরোলো এখানে 38 হচ্ছে, 38 হচ্ছে। সেকেন্ড ঘরে লিখবি, টাকাটা কোথায় লিখবি, সেকেন্ড ঘরে, সেকেন্ড ঘরে লিখ 38। কি লিখবি, এটাকে বলে স্টেপ ওয়ান, এটাকে বলে স্টেপ ওয়ান। কি লিখলাম দেখি, এটাকে বলে স্টেপ ওয়ান। কি লিখবো, রিজনেবল, লেখ রিজনেবল এক্সপেক্টেড রেট, লিখলাম রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ ওয়ান দিয়ে কি লিখলাম, রিজনেবল এক্সপেক্টেড। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্টেপ ওয়ান হলো, তুই দেখতে পারি যে ফরম্যাট দিবি, ফরম্যাটের বাইরে আমি একটা কিচ্ছু লিখছি না, তোর ওই ফরম্যাট দিয়ে যা হবে। ঠিক তার নিচে লিখবো স্টেপ টু, কি লিখবো স্টেপ টু, দেখ কি লিখছি স্টেপ টু। স্টেপ টু তে কি লিখবো দেখ, আমি লিখছি কি লিখছি দেখ, অ্যানুয়াল রেট। কি লিখলাম দেখ, কি লিখলাম দেখ, অ্যানুয়াল রেট। তোরাও তাই লিখবি অ্যানুয়াল রেট, লেখ অ্যানুয়াল রেট, লেখ অ্যানুয়াল রেট, লেখ। এখন তোর একটা কোশ্চেন করতে পারি, স্যার আপনি যে ফরম্যাট লিখেছেন, ফরম্যাটের মধ্যে লিখেছেন অ্যানুয়াল রেট মাইনাস আনরিয়ালাইজড রেট, তাহলে আপনি এখানে লিখলেন না কেন? দেখ এই কোশ্চেনে ভালো করে পড়, কোশ্চেনে আনরিয়ালাইজড রেট বলেনি, আমার চোখে এখনো পর্যন্ত বললো না, আমার চোখে পড়েনি আনরিয়ালাইজড রেট আছে বলে, যদি থাকতো তাহলে লিখতে হবে, অন্য কোনো অঙ্কে থাকবে, এই অঙ্কে নেই, ঠিক আছে তো? আনরিয়ালাইজড মানে এমন তো হতেই পারে তোর ভাড়াটিয়া ভালো ভাড়া দিয়ে দিচ্ছে, তাহলে আবার কি করে আনরিয়ালাইজড হবে? তাহলে অ্যানুয়াল রেট। এবার কোশ্চেন পড়ে বল, দেখি কোশ্চেন পড়ে দেখি, খুব ভাইটাল। রেট, দেখ রেট, এই যে রেট রিসিপ্ট দিয়েছে দেখিস তো, কি দিয়েছে কত টাকা, ভুল করে লিখে দিস না এখন। রেট রিসিপ্ট মানে কি বলতে পারি, রেট রিসিপ্ট মানে ভাড়া পেয়েছি হাতে, আমি বাড়ির মালিক, ভাড়াটি আমার হাতে 35,000 টাকা দিচ্ছে, ঠিক আছে? এবার একটা জিনিস তোকে মাথায় রাখতে হবে, এবার কোশ্চেন করে দেখতে হবে এমন কি ছিল যে ভাড়াটিয়া তোর বাড়িতে ছিল না, 12 মাসে এক বছর, এমন কি ছিল ভাড়াটিয়া যে বাড়িতে ছিল না 1 মাস 2 মাস 3 মাস, এরকম কিছু বলেছে? এখানে দেখ ভ্যাকেন্সি পিরিয়ড, ভ্যাকেন্সি মানে ফাঁকা ছিল, ঘর ফাঁকা ছিল, মানে ভাড়াটিয়া 2 মাস ভাড়া ছিল না, ভ্যাকেন্ট ছিল, 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে 12 মাসের মধ্যে 2 মাসের ভাড়া তো তুই পাসনি, ভ্যাকেন্ট ছিল, তাহলে তুই ক মাসের ভাড়া পাচ্ছিস, 10 মাস। তার মানে এই যে 35,000 টাকা যেটা কত মাস ভাড়া আছে, বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম? এগুলো সব মনে করার চেষ্টা মনে করতে আস্তে আস্তে তুই এগুলো সব শিখেছিলি। তাহলে কি বললাম, অ্যানুয়াল রেট কি বলেছে, আস্তে আস্তে লিখবো, দেখ ঠান্ডা মাথায় আমার, তোমাকে আমার দেখ একটাই অঙ্ক হোক কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা খুব ভালো করে ধরে ধরে বুঝতে হবে। অ্যানুয়াল রেট, অ্যানুয়াল মানে বছরে, 12 মাসের রেট, অ্যানুয়াল রেট মানে 12 মাসের রেট। কিন্তু ওরা কত দিয়েছে রেট, আমি এখানে লিখছি দেখ 35,000 টাকা দিয়েছে ওরা, ওরা বলছে মালিক 35,000 টাকা ভাড়া পেয়েছে, কিন্তু তার মধ্যে 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে 12 মাস মানে 2 মাসের ভ্যাকেন্ট হয়, তাহলে মালিক ক মাসের ভাড়া পেয়েছে, 10 মাসের। তাহলে এই 35,000 টাকায় তো 10-এর সমান, একই না? তাহলে আবার 12 মাসে কত হবে, একটু বারো, কোনো ডাউট আছে এখানে? ঠিক আছে, এটা কথা নেই, 35,000 বাই 10 একটু বারো, তাহলে কত হচ্ছে দেখ, 42,000 হয়ে গেল। এইগুলো সমস্ত ছোট ছোট জিনিস ক্লিয়ার করতে হবে, দেখ এখানে যেন কোনো গন্ডগোল না হয়। এখানে দেখেছি আমি অনেক সময় গন্ডগোল করে, স্টুডেন্ট একটু ভয় পেয়ে যায়, এই জায়গাটা করতে পারে না, এই জায়গাটা একটু গন্ডগোল করে ফেলে, এই জায়গাটা দেখবে, এই যেটা বললাম। আশা করি এগুলো ভুল করে কারণ এইচএসে যারা করে, গ্র্যাজুয়েশনে কেউ ভুল করে না, তো ওই বলে দিলাম এগুলো একটু ভুল না হয়। তারপর কি আমাদের নোটেও লেখা ছিল, তোরা পড়তে পারিস, নোটে লেখা ছিল, কি লেখা ছিল দেখ, বাদ দে আমি বলে দিচ্ছি দেখ, এই যে স্টেপ ওয়ান কত বললো দেখ, স্টেপ ওয়ান 38,000 আর স্টেপ টু কত 42,000। এবার বললে এই দুটোর মধ্যে 38 আর 42 বড় কোনটা, 42, ঠিক আছে তো 42, এ লিখবো 42,000।
বুঝতে পারলি? 42 হয়ে গেল, লিখে দিলাম 42। কি লিখবো? স্টেপ 1, স্টেপ 2 কি লিখবো? স্টেপ 3 আমাদের নোটে লেখানো ছিল। স্টেপ 3 কি লিখেছি দেখ। কি এটা কি লিখবো? এখানে লিখবো এই দুটোর মধ্যে এটা বড়, 1 আর 2 এর মধ্যে এটা বড়, দেখ ওটাই লিখেছি নোটে। তাহলে কি লিখবো? হায়ার অফ, লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, বলতে পারি তো? দেখ আমি বারবার বলছি এই সোজা চ্যাপ্টার, কিন্তু তোদের কাজটা কি করতে হবে? ধর যেইটুক অঙ্ক করাবো, নতুন অঙ্ক না পারলেও যেই অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো বাড়িতে একবার করে প্র্যাকটিস করবি, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এখন তোকে প্রথম 2-3 দিন কাজ কি করতে হবে? পুরো ফরম্যাটটা মাথার মধ্যে ঘোরাতে হবে, ব্যাস তারপর তুই অঙ্ক শিখবি। হয়ে গেল এটা 42,000 টাকা। এরপরে কি লিখবি জানিস তো? মাইনাস দেবো, লেস, লস ডিউ টু ভ্যাকেন্সি। দেখ তোর ফরম্যাটে লেখা ছিল লস ডিউ টু ভ্যাকেন্সি, ঠিক আছে? লস ডিউ টু ভ্যাকেন্সি লিখলাম। এবার দেখ স্যার কত টাকা লিখবেন, আমি সব বলে দিচ্ছি। শোন না, তোর 12 মাসের ভাড়া কত? 12 মাসের ভাড়া 42,000 টাকা, হ্যাঁ কি না? কি রে, 12 মাসের ভাড়া 42,000 টাকা, কিন্তু তুই হাতে পেয়েছিস কত? 35,000 টাকা। তাহলে এই যে 42 আর 35 গ্যাপ হলো, এটা কেন গ্যাপটা হলো, কেন? ভ্যাকেন্টের জন্য। তাহলে কত টাকা গ্যাপ? ভ্যাকেন্টের জন্য কত টাকা হলো? 7,000 টাকা। এটাই তোকে এখানে দেখাতে হবে, 42,000 মাইনাস 35,000। তবে কেউ কেউ স্টুডেন্ট আর একটা কাজও করতে পারে, 7,000 টাকা অন্যভাবেও বের করবে। কি করে বের করবে? ও বলবে 3,500 ইন্টু 2, বুঝিস কেন 3,500 ইন্টু 2? চাপ করলেই হলো, কোনো ব্যাপার না। 42 থেকে 7 বাদ দিয়ে কত হলো? 35 হচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু লেখ। ঠিক আছে, ক্লিয়ার হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু? কি লিখলি বল? যেটা বলো তাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু, লিখিস তো? এবার লিখলিস কি ছিল দেখ লেখা? গ্রস অ্যানুয়াল থেকে কি বাদ দিতে হয়? মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, লেখ। মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার, লেখ। পুরো কথাটা লিখতে হবে, মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। ঠিক আছে তো? এবার আমি কোশ্চেনটা পড়ি, মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে দেখ। এই দেখ এখানে আমি কোশ্চেন দেখতে পাচ্ছি মিউনিসিপাল ট্যাক্স পেড, দেখ লেখা আছে 3,800, দেখিস তো মিউনিসিপাল ট্যাক্স কত টাকা পেড লেখা আছে? 3,800। এবার আমাকে না অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দেখে নিতে হবে, বুঝছো? তাহলে আমার সুবিধা হবে, যাতে ভুল হবে না। অনেক সময় অ্যাডজাস্টমেন্টটা দেয় কিছু। দেখ লাস্টে একদম লাস্টে বলেছে, বলছে মিউনিসিপাল ট্যাক্স অফ রুপিস 500 ইন রেসপেক্ট অফ হাউস নাম্বার 1 ওয়াজ ইন এরিয়া। অর্থাৎ বলছে হাউস নাম্বার 1 এ মিউনিসিপাল ট্যাক্স পে করা হয়েছে 3,800, পে করা হয়েছে। আরেকটা কথা বলেছে, হাউস নাম্বার 1 এ 500 টাকা বাকি আছে মিউনিসিপাল ট্যাক্স। তাহলে আমি কিছুক্ষণ আগে তোদের একটা এক্সাম্পল দিলাম, ধরো 5,000 টাকা দিতে বলেছে, আমি 4,000 টাকা দিয়েছি আর 1,000 টাকা বাকি রেখেছি, তাহলে কত টাকা নেবো? 4,000 টাকা নেবো। যত টাকা পে করেছো তত টাকাই ছাড় পাবো। তাহলে এখানে 500 টাকাটা কোনো কাজ নেই। তাহলে তুই পে করেছিস কত? 3,800, ছাড় 3,800। তাহলে বাদ দিয়ে 35,000 থেকে 3,800 বাদ দিলে কত হচ্ছে বল? 29,200। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারলি? এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। ক্লিয়ার হলো নেট অ্যানুয়াল ভ্যালু? দেখ হয়ে গেল 31,200। এবার কি লিখবি? লেস ডিডাকশন লিখবি, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। লিখবো কি? লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, কোনো সমস্যা হবে না। স্ট্যান্ডার্ড কার উপর হয়? এই যে তোর নেট অ্যানুয়াল ভ্যালু বেরোলো না 31,200, এর উপর 30%। তাহলে লিখ, ব্যাকেটে লিখ 31,200, তার উপর 30% কর, কত হচ্ছে দেখ? 9,360। আর ঠিক তার নিচে লিখবো ইন্টারেস্ট অন লোন। এবার কোশ্চেন পড়ে দেখি লোন ছিল কিনা। দেখ ইন্টারেস্ট অন লোন পেড বলে দিয়েছে, দেখ কত টাকা? 3,000 টাকা বলে দিয়েছে। ঠিক আছে তো?
3,000 টাকা দিয়েছে। এখন তোদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার ও কেন লোন নিয়েছে? স্যার ও কেন লোন নিয়েছে, কি কারণের জন্য লোন নিয়েছে বলতে পারিস? আমার কোশ্চেনে কিছু বলে দেয়, তাহলে আমি সবসময় কোশ্চেনে কিছু না বলে না, আমার অ্যাজাম্পশন সব পজিটিভ অ্যাজাম্পশন হবে। আমি মনে করবো যে রিপেয়ারের জন্য লোন নিয়েছে, আমি মনে করবো কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছে, আমি মনে করবো ক্যান্সারের জন্য লোন নিয়েছে, আমি সব পজিটিভ অ্যাজাম্পশন ধরবো। তাহলে 3,000 টাকা তুই ডাইরেক্ট বসিয়ে দে। ঠিক আছে, তো লেখ, ইন্টারন্যাশনাল লোন কত টাকা বললাম? 3,000 টাকা। তাহলে এই দুটো যোগ করে কত হচ্ছে? 12,360। তো এটা থেকে এটা বাদ দিয়ে কত হচ্ছে? 18,040। ঠিক আছে তো? অঙ্কটা যখন শেষ হবে তারপর আমি একটা নোট লিখে দেবো, বুঝিস তো? কেন লোন নিয়েছি এগুলো সব লিখতে হবে তো, বুঝতে পারলি না? এখানে যে 3,000 টাকা যে তুই করলি, কি পারপাসে লোন নিলি লিখতে হবে নোট। আচ্ছা, হাউস নাম্বার 1 কমপ্লিট হলো, ক্লিয়ার? দেখ, হাউস নাম্বার 1 থেকে এত টাকা কামিয়ে ফেললি, আর হাউস নাম্বার 2 করবো, অঙ্ক শেষ। লেখ, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2 কি ছিল বল? হাউস নাম্বার 2 কি ছিল? সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, ব্র্যাকেটে লিখবি, লেখ সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। লিখলাম। এবার দেখ শোন, তোকে বলছি মন দিয়ে শুনবি, হ্যাঁ? হাউস নাম্বার 2, হাউস নাম্বার 2 কি বলেছে? সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। সেলফ অকুপাইড ফর রেসিডেন্স মানে আজকে আমি একটা বাড়ি তৈরি করি, যে বাড়িতে আমি নিজে বসবাস করব। আচ্ছা, মনে কর আজকে তুই একটা বাড়ি তৈরি করে যে বাড়িতে তুই বসবাস করবি, তাহলে সেই বাড়ির কোনো অ্যানুয়াল ভ্যালু আসতে পারে? অ্যানুয়াল ভ্যালু মানে যেই বাড়ি থেকে তুই কিছু কামাতে পারবি। আজকে আমি একটা বাড়ি তৈরি করলাম, যে বাড়িতে বসবাস করব, সেই বাড়িতে কোনো ইনকাম হবে? অ্যানুয়াল ভ্যালু মানে ইনকাম। সেই বাড়িতে কোনো ইনকাম করতে পারবে না, ভাবার চেষ্টা কর। আজকে ধর তুই একটা বাড়ি তৈরি করেছিস, তা সেই বাড়িতে ভাড়া দিলে কি ইনকাম হবে? ভাড়া না দিলে কখনো ইনকাম হবে? তাহলে যেই বাড়িতে তুই বসবাস করবি সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হবে। জাস্ট একটু কমন সেন্স খাটাবি। আজকে তুই একটা বাড়ি তৈরি করেছিস, বাড়ি তৈরি করে নিজে বসবাস করছিস। নিজে যদি বসবাস করিস সেখান থেকে কোনো ইনকাম হবে? তাহলে কি হবে? যদি ইনকাম না হয় তাহলে সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু নীল হয়। ঠিক আছে? ইনকাম তো হচ্ছে না, তাই নীল। কি লিখবি? এইজন্য এখানে লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু। বুঝতে পারলি? মনে রাখতে পারবি এটা? নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু নীল লিখবি 2 নম্বর ঘরে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি? দেখ, লেট আউট বাড়িটা কোথা দিয়ে শুরু হয়েছিল? কিন্তু সেলফ অকুপেশন দরকারই নেই। কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এর থেকে মাইনাস কর, ডিডাকশন, লেখ ডিডাকশন, লেখ ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে কি লিখবো? একটাই ডিডাকশন হবে, সেটা হচ্ছে ইন্টারেস্টাল লোন। দেখ, অঙ্কে ছিল ইন্টারেস্টাল লোন, কত টাকা ছিল ইন্টারেস্টাল লোন বল? 2 নম্বর বাড়ি ইন্টারেস্টাল লোন কত ছিল? 4,800। 4,800। তাহলে নীল থেকে 4,800, কেউ বলতে পারবি 0 থেকে 4,800 বাদ দিলে কত হয়? 0 থেকে 4,800 বাদ দিলে মাইনাস 4,800 হয়, জানিস তো এটা? 0 থেকে 4 বাদ দিস কেন? মাইনাস হয়, করে ফেল, অঙ্ক ব্যালেন্স করে ফেল, অঙ্ক শেষ। পরে হচ্ছে 14,040। এটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার নোট লিখবো, বুঝিস তো? অঙ্কে নোট লিখতে হবে। এত অব্দি হলে বলবি নোট বলবো, নোট বলবো, তোরা অবশ্যই লিখবি। বলবো, নোট বলবো? অঙ্ক শেষে নোট লিখতে হবে, কিন্তু এটা পরীক্ষায় লিখতে হবে, নোট নাম্বার কাটবে। এই নোট না লিখতে বললে পরীক্ষায় নাম্বার কাটবে। লিখবি নোট, লিখবি নোট 1 বলে লিখবি, নোট 1। ঠিক আছে? অঙ্ক শেষ, অঙ্কের নিচে লিখবি নোট 1 বলে। লেখ, ইট ইজ অ্যাজিউম দ্যাট, লেখ ইট ইজ অ্যাজিউম দ্যাট, it is assumed that loan is taken, loan is taken, loan is taken for the purpose of, for the purpose of ওই পিসিআর, মনে পড়ে পিসিআর বলেছিলাম একটা গল্প, পিসিআর বলেছিলাম, for the purpose of, এই যে তুই লোনটা নিয়েছিলি কি পারপাস? পিসিআর, পারচেসও হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, আবার রিপেয়ার্সও হতে পারে। তাহলে লিখলাম ফর দ্য পারপাস অফ, লেখ কি লিখবি? লেখ কনস্ট্রাকশন, তারপর রিপেয়ার্স, পারচেস, এইগুলো, এই সমস্ত পারপাসে লোন নিয়েছিলি। ঠিক আছে তো? অফ
হাউস 1 এন্ড হাউস 2। তাহলে নিশ্চয়ই নোটটা হয়ে গেল কাজ, বুঝতে পারলি নোটটা? এই নোটটা তোকে লিখতে হবে। এখানে যে নোটটা করা হয়েছে রিপেয়ার্স কেটে না, ওই রিপেয়ারটা আলাদাই বলে দিচ্ছি, এই রিপেয়ারটা ওটাও বলে দিচ্ছি, ঠিক আছে? যে নোট 2 লিখবে, 2 নম্বর নোটে বলে দিচ্ছি। নোট 2 লিখে নি, তারপর বলছি। স্যার নোট 2 কি লিখবেন? এদিক শোন, 3 নম্বর পড়ে আমরা করলাম। কোশ্চেন দিয়েছিল হাউস 1 2 3, 1 2 তো করলাম, 3 তো করলাম না। কেন করলাম না? কারণটা তো লিখতে হবে। এই কারণে 3 করলাম না, এটাও লিখতে হবে। লেখ, লেখ অ্যাজ হাউস নাম্বার 3, অ্যাজ হাউস নাম্বার 3, ঠিক আছে তো? ইজ ইউজড বাই এসএসসি, is used by SSC, ঠিক আছে তো? For her own business, for her own business, কমা দিয়ে লেখ it is not accessible, কমা দিয়ে লেখ it is not accessible, a double s e double s a b l e is not accessible under the head, under the head income from household, ঠিক আছে? under the head income from household, ঠিক আছে তো? it is accessible, ফুল স্টপ দিয়ে লেখ it is accessible, it is accessible, like it is accessible under the head PGEP, under the head PGEP। তোরা ফুল ফর্ম লিখে দিতে পারিস, আমি PGEP লিখলাম। PGEP ফুল ফর্ম বুঝতে পারিস তো? PGEP এর ফুল ফর্ম হচ্ছে প্রফিট এন্ড গেইনস, লাইক প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, প্রফিট এন্ড গেইনস, প্রফিট এন্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন। ঠিক আছে তো? ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, ও একটা কোশ্চেন বলে, সেই কোশ্চেনের অ্যান্সারটা দেবো, তারপর নেক্সট অঙ্কে চলে যাবো। ও একটা কোশ্চেন বলেছে, কি কোশ্চেন বলেছে তোকে বলছি, শোন। ও আমাকে বলেছে, দেখ এই শুনবি, এটাও তোদের কোশ্চেন থাকতে পারে, হয়তো এই অঙ্কে নিয়ে অন্য সময় করবি। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমি বলছি আমি ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখ নিইনি, আমি রিপেয়ার্স নিইনি, তাই তো? আমি তো দুটোই নিইনি, আমাকে সব নিয়েছিল। স্যার নিলেন না কেন এটা? কেননা আপনার প্রথম বাড়িটা ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মানে বাড়িটাতে আগুন না লাগে তার জন্য তুই ফায়ার ইন্স্যুরেন্স করে রেখেছিস। এবার রিপেয়ার, বাড়িতে নিশ্চয়ই কিছু রিপেয়ারিং খরচাপাতি হচ্ছে স্যার, এইগুলো আপনার, কারণ আমরা কি জানি ইনকাম থেকে খরচা বাদ দিলে তো ইনকামটা কমে যায়, তাহলে ট্যাক্স কম দিতে হবে। তাহলে আপনি এইগুলো ডিডাকশন দিলেন না কেন? সরকার এই সমস্ত ডিডাকশন দেবে না। কেন সরকার এই ডিডাকশন দেবে না? এটাও বলছি, কারণটা বলছি। কারণটা বলছি সরকার কেন এগুলো ডিডাকশন দেবে না। সরকার বলছে দেখো, সরকার তোকে এখানে 30% ডিডাকশন দিয়ে, দেখেছিস এখানে 30% ডিডাকশন দিয়েছে। সরকার বলছে দেখো, তুমি যে বাড়িটা তৈরি করলে, বাড়ি থেকে তুমি ইনকাম করছো, কিন্তু বাড়ির পেছনে তোমাকে তো অনেক খরচা করতে হবে। এবার কি কি খরচা করবে আমি জানার দরকার নেই, আমি তোমাকে অন অ্যান এভারেজ 30% ডিডাকশন দিয়ে দিচ্ছি। এবার তুমি কি কি খরচা করেছো আমাকে আর বলো। কি বললাম বুঝতে পারলি তো? এই কারণের জন্য নিলাম না। এটা হচ্ছে লজিক। কি বললাম বুঝতে পারলি তো? তো 30% ডিডাকশন দিয়ে দিয়েছে, তাহলে আবার এই খরচাও দেবে? এই 30% ডিডাকশনের মধ্যে এগুলো কভার আপ হয়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তারপর বলে রিপেয়ার্স, ল্যান্ড রেভিনিউ, এসব সব কভার আপ হয়ে যায়। ইন্স্যুরেন্স চার্জেস সব কভার হয়ে যায়। ঠিক আছে? আশা করি মোটামুটি ভাবে বোঝা গেল এখন। আচ্ছা, এরপরে তোরা বের কর 2022 এর অনার্সের অঙ্কটা। ঠিক আছে? বের দেওয়ার পর অঙ্কটা আরম্ভ কর। কত নম্বর পেজ ছিল বল দেখি? প্রথম দিকে হবে। 139। হ্যাঁ, 139।
বুঝেছিস তো? 32 নম্বর অঙ্ক, সাম নাম্বার 32। এই অঙ্কটা 2022 অনার্সে এসেছিল, লেকচার নাম্বার 19, তাই তো? আচ্ছা যাই হোক, বলছে মিস্টার ক্রিস্টোফার ওনস 3 হাউসেস অ্যাট পাটনা। মিস্টার ক্রিস্টোফারের 3টে বাড়ি আছে কোন শহরে? পাটনা শহরে। তাহলে দেখ, কোনো মেট্রো শহর বলে দেয়নি, পাটনাতে বলেছে। আচ্ছা, হি ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। 3টে বাড়ির কথা বলছে। হাউস নাম্বার 1 বলছে দ্য হাউস ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 2021। বাড়িটা তৈরি হয়েছিল কবে? 2021 সালে। অ্যান্ড লেট আউট টু আ টেনেন্ট একটা মান্থলি রেন্ট 20,000। এবং প্রথম বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছি কত টাকা করে? দেখ, 20,000 টাকা করে ভাড়া দিয়েছি। প্রথম বাড়িটা ভাড়া দিয়েছি কত করে? 20,000 টাকা করে। হি হ্যাজ পেড 22,000 মিউনিসিপাল ট্যাক্স, এবং মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে কত বাড়িটার জন্য? 22,000 টাকা। বলে 10% মিউনিসিপাল ভ্যালু। ওরা তোর সঙ্গে একটা খেলা খেলেছে তোদের সঙ্গে, ওরা তোকে হাউস নাম্বার 1 এর মিউনিসিপাল ভ্যালু বলে দেয়। আমি বলবো হাউস নাম্বার 1 এর মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 2,20,000। বোঝ, 2,20,000। ওরা তোকে ট্যাক্স বলে দিয়েছে, ওরা তোকে ট্যাক্স বলেছে, ভ্যালু বলেনি। বল, আমি তোকে বললাম 2,20,000, আমার কথা শোন, 2,20,000 টাকা। আমি বললাম মিউনিসিপাল ভ্যালু 2,20,000, তো 2,20,000 10% করলে কত? 22,000 হয়। তাহলে 22,000 টাকা ট্যাক্স দিয়ে ভ্যালু কত হল? এই দেখ, আমি এখানে দেখিয়েও দিচ্ছি, অসুবিধা নেই। বেসিক বেসিক জিনিস হয়তো দেখিয়েছি। তা সাপোজ ধর, তোকে কি দিয়েছে? ট্যাক্স দিয়েছে। ভালো করে শোন, তোকে ট্যাক্স দিয়েছে, তোকে কি বের করতে বলছে? তোকে মিউনিসিপাল ট্যাক্স দিয়েছে, তোকে মিউনিসিপাল ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি বলেছে? ট্যাক্স কত পার্সেন্ট? 10%। 10% মানে 100 টাকা ভ্যালু হলে 10 টাকা ট্যাক্স। তাহলে 22,000 টাকা ট্যাক্স হলে ভ্যালু কত ছিল? তাই তো? কি বলতে পারি? 100/10 ইন্টু 22,000, 2,20,000 হচ্ছে। বুঝতে পারলি? বুঝেছি ব্যাপারটা কি করে করলাম এটা? এবার কি বলছে দেখ, বলছে হি হ্যাজ অলসো পেড ফায়ার ইনস্যুরেন্স। তাহলে এটা বেকার দিয়েছে, ফায়ার ইনস্যুরেন্স কোন কাজে লাগবে না। হাউস নাম্বার 1 এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে চল আগে হাউস নাম্বার 1 টা করে নিই, তারপর হাউস নাম্বার 2 করবো, একটা করে করি। হ্যাঁ, অফিসের 3টে ঘর কর। লেখ, হ্যাঁ। প্রথমে লেখ হাউস নাম্বার 1, ব্যাকেটে কি লিখবো? লেট আউট। প্রথমে লেখ মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে? কিছু দেখবি একই জিনিস, পুরো একই, পুরো ফরম্যাট পুরো সেম না ভাই। মিউনিসিপাল ভ্যালু, তো মিউনিসিপাল কত বের করলাম? তোদের চোখের সামনে দেখালাম 2,20,000। কিন্তু পরীক্ষা তোকে দেখাতে হবে, এখানে ব্যাকেটে দেখিয়ে দিলেই হবে। 22,000 ইন্টু 100/10। তোকে ওটা দেখালাম কেন? তুই কতটা বুঝতে পারলি কি বুঝতে পারলি, তার জন্য দেখালাম। পরীক্ষার ব্যাকেটে দেখালেই হয়, 22,000 ইন্টু 100/10, 2,20,000। আর তোকে একটা কথা বলে দিচ্ছি, তোদের ফেয়ার নেট স্যালারি কোশ্চেন অত বলবে না, তো বলবে না। ওই 11-12 লেভেলেই বলতে, এখানে অতটা বলবে না, বলবে না। মানে বল না, বলার চান্স বেশি। তো না বললে কি লিখতে বলেছি? এনে লেখ, ফেয়ার রেট এনে। একই রকম ভাবে স্ট্যান্ডার্ড রেট কি হবে? এনে। সেকেন্ড ঘরে লিখবো 2,20,000। এটা কি লিখবো বল? স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে? এবার লেখ স্টেপ 2। তোদের কোশ্চেন পড়ে দিলাম। ভাড়া কত করে পেয়েছিল বল দেখি? বলেছিল 20,000 টাকা পার মান্থ। তাহলে 20,000, তাহলে লেখ অ্যানুয়াল রেন্ট, অন্য কোনো কথা লেখা যাবে না, অ্যানুয়াল রেন্টই লিখতে হবে। 20,000 টাকা পার মান্থ হলে 20,000 ইন্টু 12 কত হবে? 2,40,000। দুটোর মধ্যে বড় কোনটা? 1 আর 2 এর মধ্যে 2,40,000 বড়। ঠিক আছে তো? যেটা বেরোবে তাকে লিখবো স্টেপ 3। বলতে পারি স্টেপ 3 তে কি লিখবো? বলতে পারি স্টেপ 3 তে কি লেখা উচিত এখানে? কি বলি? হায়ার অফ স্টেপ 1 আর স্টেপ 2 না। এখানে হায়ার অফ স্টেপ 1 আর স্টেপ 2 হবে না, এখানে লিখবো গ্যাপ, ডাইরেক্ট গ্যাপ লিখবো।
কেননা যদি ভ্যাকেন্ট থাকতো তখন ওরা লিখতি হায়ার, বুঝতে পারলি তো? এখানে লিখ গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু ব্যাকেটে হায়ারটা লিখবি, গ্রস অ্যানুয়াল ভ্যালু ব্যাকেটে লিখবি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। ঠিক আছে, ক্লিয়ার? 2,40,000 ক্লিয়ার হলো? দেখবি আমি তোকে বলছি, বারবার বলছি, কোনো সমস্যা হবে না, কেন এইগুলো একই লেখা বারবার, একই লেখা বারবার, এমনি মনে পড়ে যাবে। তুই 4-5টা অঙ্ক করবি, এমনি মনে পড়ে গেছে, কিছু করতে হবে না। গ্রস অ্যানুয়াল হয়ে গেল। এবার এর থেকে কি করবো? লেস। কি লিখবো? মিউনিসিপাল ট্যাক্স লেখ, মিউনিসিপাল ট্যাক্স or any other tax, municipal tax or any other tax paid by the owner। তো দেখ কোশ্চেন পড়ে বল, মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল কোশ্চেনে? 22,000। ও 22,000 তো বলেই দিয়েছিল এটা। 2,40,000 থেকে 22,000 বাদ দিলে কত হচ্ছে বল? 2,18,000, তাই তো? যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তো নেট অ্যানুয়াল ভ্যালু বলে যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন, ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে, প্রথমে লেখ ডিডাকশন, সরি স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট হয় মনে পড়ছে? 30%। ওই যেটা 2,18,000 টাকা ছিল তার উপর 30%। আমি তোকে বলি, তোদের একটা কথা বলি, সেকেন্ড ঘরে লেখ টাকাটা, টাকাটা সেকেন্ড ঘরে লেখ, শুনে নে, সেকেন্ড ঘরে লেখ। এখন তুই বলবি স্যার আগের অঙ্কে প্রথম ঘরে লিখেছিলাম, কারণ আগের অঙ্কে ইন্টারন্যাশনাল লোন ছিল, এই অঙ্কে দেখ প্রথম বাড়িতে কোনো লোন নেই। তা আমি লিখে ফালতু লিখে দরকার কি? যখন লোন নেই আমি ইন্টারেস্ট লিখবো কেন? বুঝতে পারলি? অনেকে লিখতে পারে, অনেকে লিখে নীল বসায়। ঠিক আছে, লিখে নীল বসা। এবার তোর যদি মনে হয় একটু টাইম নষ্ট করবি তো করতে পারিস সেটা, ঠিক আছে, নাও লিখতে পারিস। আমি এখানে লিখলাম না, যেহেতু ইন্টারন্যাশনাল লোন নেই তাই লিখলাম না, বোঝা গেল তো? তাহলে বাদ দিয়ে বাইরের ঘরে পাঠিয়ে দে, প্রথম বাড়ি কমপ্লিট, প্রথম বাড়ি কমপ্লিট। বল 1,00,000। 12,500। এবার দেখি হাউস নাম্বার 1 কমপ্লিট, এবার হাউস নাম্বার 2 করবো। বলছে গ্রাউন্ড ফ্লোর, এখানে হাউস প্লটের একটা কনসেপ্ট আছে, যদি ওটা যদি শিখে যাস তাহলে হাউস প্লটে আমি গ্যারান্টি দিচ্ছি 15তে 15 পাবি। একটাই জিনিস করে মনে রাখতে পারিস, ওটাই ভালো করে প্র্যাকটিস করে 15তে 15 কোনো চিন্তা নেই। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোনের কনসেপ্ট আছে একটা, ঠিক আছে? এই আগে যে ইন্টারন্যাশনাল লোন গুলো ওইগুলো না, অন্য কনসেপ্ট আমি বলবো এটা, ঠিক আছে? ওটা একটু ওরা প্রতি বছর দেবে, এবছরও দেবে তো পরীক্ষা অনার্স, প্রতি বছর অনার্সে দেয় ইন্টারন্যাশনাল লোনের ওই কনসেপ্টটা। যাই ওখানে বলছে হাউস নাম্বার 2 কি বলেছে? গ্রাউন্ড ফ্লোরটা তুই ভাড়া দিয়ে দিয়েছিস কত? 30,000 টাকা করে, ঠিক আছে? আবার বলছি হাউস নাম্বার 2 যে গ্রাউন্ড ফ্লোর ছিল তারা সেটা ভাড়া দিয়েছিস কত করে? 30,000 টাকা পার বার। ফার্স্ট ফ্লোর বলছে আইডেন্টিক্যাল টু গ্রাউন্ড ফ্লোর, বলতে ফার্স্ট ফ্লোরটা কি গ্রাউন্ড ফ্লোরের মতনই আইডেন্টিক্যাল, সেম সেম, যেটা কিনা তুই নিজে বসবাস করছিস। কি বলছে? অকুপাইড বাই হিম ফর হিজ রেসিডেন্স। তো বোঝা গেল কোশ্চেন পড়ে, বুঝেছিস? কি রে? সেলফ অকুপাইড, তাহলে হাউস নাম্বার 2। কিছু জিজ্ঞাসা করার থাকলে করিস কিন্তু। লেখ এটা হাউস নাম্বার 2, লেখ হাউস নাম্বার 2। হাউস নাম্বার 2 প্রথমে কি করো, কি পড়ে বুঝতে পারছিস না? এদিক শোন, হাউস নাম্বার 2 তে দুটো বাড়ি আছে, মানে হাউস নাম্বার 2 যে 2 নম্বর বাড়িতে ওর একটা বাড়ি আছে, ওটা দুটো তলা আছে, একটা গ্রাউন্ড ফ্লোর একটা ফার্স্ট। গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিচ্ছে আর ফার্স্ট ফ্লোর থাকছে, ব্যাস নরমাল ব্যাপার। তাহলে এখানে হাউস নাম্বার 2 ব্যাকেটে প্রথমে লিখবি কি গ্রাউন্ড ফ্লোর, লেখ গ্রাউন্ড ফ্লোর লেট আউট, গ্রাউন্ড ফ্লোর লেট আউট, ঠিক আছে? বুঝতে পারছিস তো? মানে কি দেখ কত কষ্টকর জিনিস, এই লেখাগুলো আবার দেখে দেখে লিখতে হবে, এই হচ্ছে সমস্যা। মানে একই লেখা লিখতে হবে, লেট আউট একই নিয়ম, এই লেখাগুলো দেখে দেখে লিখতে হবে। তাহলে লেখ, চ অসুবিধা কোথায়, করি। লেখ মিউনিসিপাল ভ্যালু, কি লিখবো? লেখ মিউনিসিপাল ভ্যালু,
লিখ মিউনিসিপাল ভ্যালু। বলি, তোরাও একটু বলিস। ওই দেখ, তোরা নিজেরাও পারবি, বল না। মিউনিসিপাল ট্যাক্স বলছে 20%, আগেরটা শেখালে, এটা বল। মিউনিসিপাল ট্যাক্স বলছে 20%, আর ভ্যালু কত? 1,20,000। বল দেখি তাহলে টোটাল ভ্যালু কত হবে। শেখালাম না? 1,20,000 ইন্টু 100/20, 6,00,000 টাকা। তাহলে বুঝতে পারছিস তো, হ্যাঁ কি না? কারণ ডাউট থাকলে বলিস। এই দেখ, আমি ব্যাকে দেখাচ্ছি এখানে। 1,20,000 ইন্টু 100/20 কত হচ্ছে? 6,00,000 টাকা। কিন্তু এখানে কিন্তু তুই 6,00,000 টাকা লিখতে পারবি না, 3,00,000 টাকা লিখতে হবে। পুরো বাড়িটার ভ্যালু 6,00,000 টাকা। কি বললাম? পুরো বাড়িটার 6,00,000। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো ডিভিশন হয়ে যাবে না? 3,00,000, 3,00,000। তাহলে লেখ 1/2 করে লেখ 3,00,000 টাকা। এটা বুঝতে পারলি? এটা কি বললাম? এটা মাথায় রাখতে হবে কিন্তু। ফেয়ার রেট এনে, স্ট্যান্ডার্ড রেট এনে। তাহলে কত হলো? 3,00,000 টাকা হলো স্টেপ ওয়ান। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার লিখবো কি? স্টেপ টু, অ্যানুয়াল রেট, তাই তো? কোশ্চেন পড়ে বল। ও তোরা তো বললি রেন্ট বলেছিল 30,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিচ্ছে, তাই তো? তা 30,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিলে, এটা মাথায় রাখবে, ভাড়াটা কিন্তু ডিভিশন হবে না। ভাড়া কি করে ডিভিশন হবে? আমি আমার ধর 2 নম্বর বাড়িটা তৈরি করেছি, তার মধ্যে নিচের তলা ভাড়া দিয়েছি আর একতলায় থাকছি। তাহলে ভাড়াটা কোন তলাতে পাবো? নিশ্চয়ই গ্রাউন্ড ফ্লোর থেকেই ভাড়া পাবো। তাহলে 30,000 ইন্টু 12 কত হবে? 30,000 ইন্টু 12 কত? 3,60,000 হবে। তাহলে কত হচ্ছে? দুটোর মধ্যে বড়, তাই তো? 3,60,000। নেক্সট স্টেপ থ্রি, কি লিখবে? এটাকে বলে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লিখবি কি? হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ। এটা তুই ভাব, যখন স্যালারি করিয়েছিলাম প্রথম দিকে, স্যালারি যখন করিয়েছিলাম প্রথম দিকে, কত দিন পরে মেন অঙ্কে গেছে। সে কত ছোট ছোট জিনিস কত শিখতে গেছে। আর এখানে প্রথম দিকেই দেখ পুরো মেন অঙ্কে চলে গেছিস। ঠিক আছে তো, হয়ে গেল। এবার কি করব? গ্রস অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল। এবার এর থেকে লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স। লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. তাহলে তুই বল, তোর মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল কোশ্চেনে? 1,30,000। 1,20,000, তার হাফ হবে, তাই তো? পুরো পুরো বাড়ির মিউনিসিপাল ট্যাক্স 1,20,000, তাহলে এর হাফ কত হবে? 60,000। 3,00,000 টাকা যেটা বেরোলো তাকে কি বলে? নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে লেস কর ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে? আন্ডার 24 ক্লজ এ। আগের দুটো সেকশন লিখিনি, এখানে লিখলাম স্ট্যান্ডার্ড ডিডাকশনের সেকশন কত জানিস তো? এর মনে রাখার সুবিধা। 24 তো চলছিল, প্রথমটা এ। স্ট্যান্ডার্ড ডিডাকশন এ হয়, এ। ঠিক আছে তো? 30% কত? 3,00,000 30% কত হবে? 90,000। 90,000। রইল বাকি কি? ইন্টারেস্ট অন লোন, তাই তো? এই বাড়িতে ইন্টারেস্ট অন লোন আছে। তো এটা সেকশন কি হবে? আন্ডার সেকশন 24 ক্লজ বি। এটা এ, এটা বি। এবার দেখ, ভালো করে এইটাই হচ্ছে বোঝানোর। এবার যে এখন যে জিনিসটা শেখাবো সেটাই হচ্ছে বোঝানোর। দেখ শোন কি বলেছে।
আদার ইনফরমেশন পরপর থেকে একটাই তো ইনফরমেশন দিচ্ছে, ওটাই পড় ভালো করে, ওটাই মধ্যে সব কাজ দিয়ে দিয়েছে। কি বলেছে দেখ, আ লোন অফ ₹60 lakhs হ্যাজ বিন টেকেন অন 1/6/2020। তোর কত টাকার লোন নেওয়া হয়েছিল? 60 লাখ টাকার লোন নেওয়া হয়েছিল। আবার বলছি লোন কত নেওয়া হয়েছে? ঠিক আছে, যেটা বলছিলাম, একটা লোন নেওয়া হয়েছে, কত টাকার লোন নেওয়া হয়েছে? 60 লাখ টাকার লোন নেওয়া হয়েছে, ঠিক আছে তো? কত তারিখে লোন নেওয়া হয়েছে 60 লাখ টাকার লোন? 1/6/2020। আবার বলছি লোনটা কবে নেওয়া হয়েছে? শুনছিস তো? 60 লাখ, এত এত বড় একটা টাকার লোন নেওয়া হয়েছিল, লোনটা নেওয়া হয়েছিল কবে? 1/6/2020। ডেট বলেছে লোনটা কবে নেওয়া হয়েছে। কেন লোন নেওয়া হয়েছে দেখ, বলে দিচ্ছি কেন লোন নেওয়া হয়েছে। কনস্ট্রাকশন করার জন্য, দেখ কনস্ট্রাকশন করার জন্য লোন নেওয়া হয়েছে। কোন বাড়ির জন্য লোন নেওয়া হয়েছে দেখ, 2 নম্বর বাড়ির জন্য লোন নেওয়া হয়েছে, ঠিক আছে? তোর এত তারিখে লোন নেওয়া হয়েছে, এত টাকা লোন নেওয়া হয়েছে, এই কারণের জন্য লোন নেওয়া হয়েছে, এই বাড়ির জন্য লোন নেওয়া, সব বলে দিয়েছে। এবং বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? 1/6/22। কবে লোন নিয়েছে এবং কবে বাড়ি কমপ্লিট, সব বলে দিয়েছে। হি রিপেড, সে সমস্ত লোনের টাকা শোধ করেছে কবে? 31/12/23। ও পুরোপুরি লোনের সব টাকা শোধ করেছে 31/12/23, মানে 23-24 শোধ করে দিয়েছে। ইন্টারন্যাশনাল লোন কত? 12% পার। ভাইটাল জিনিস। আমি যে একটা ওয়ার্কিংস করছি, এই ওয়ার্কিংসটার দিকে তাকাতে হবে। একটা দাগ আঁকবো, একটা টাইম লাইন ড্র করছি, টাইম লাইন দেখে নে, তারপর আগে তো রাখতে পারবি না। এখানে দেখে এখানে লিখবো কি, ডেট অফ লোন টেকেন, মানে কবে তুই লোন নিয়েছিস, কবে লোনটা নেওয়া হয়েছে, ডেট অফ লোন টেকেন। দেখ কি বলেছে, ডেটটা বল, লোন নেওয়ার ডেটটা কবে বলেছে? 1/6/2020। এই তারিখে লোন নেওয়া হয়েছে। বাড়িটা কমপ্লিট হয়েছে তার এই তারিখে, এই তারিখে তার বাড়ি কমপ্লিট হয়েছে, এরকম তারিখ। বল বাড়ি কমপ্লিট হওয়ার তারিখ কি বলেছে? এখানে লিখবো কনস্ট্রাকশন, যখনই লোনের অ্যামাউন্ট দিয়ে দেবেন এইভাবে করতে হবে, লোন লোন দিলে এইভাবে করতে হবে, আর এটাই তোর পরীক্ষায় আসবে, একদম শিওর শট আসবে, এটা ভালো করে প্র্যাকটিস করবি। কনস্ট্রাকশন কমপ্লিটেড, কয় বাড়ি কমপ্লিট হয়েছে বললি? 1/6/22। একটু হাইলাইট করে দিই, এই তারিখে লোন দেওয়া হয়েছে আর এই তারিখে বাড়ি কমপ্লিট হয়েছে। এবার ঠিক যেই তারিখে বাড়ি কমপ্লিট হবে, বা এটা বলা অনেক ভালো, যেই বছর বাড়ি কমপ্লিট হবে, ঠিক আছে, ঠিক তার আগের 31 মার্চ, মানে আমি তোকে বলতে চাইছি বাড়ি কমপ্লিট হচ্ছে কোন তারিখে? 2022 সালের জুন মাসে। ঠিক তার আগে, ঠিক তার আগের 31 মার্চ কত তারিখ হতে পারে বল? কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে বাড়ি কমপ্লিট হয়েছে কবে? 1/6/22 বাড়ি কমপ্লিট হয়েছে। যেই বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছর 31 মার্চ হবে, এটা দেখতে হবে। বুঝতে পারছিস না? এ দেখ, হ্যাঁ 31 মার্চ বলেছে, 31/3/2022, 31/3/2022। অর্থাৎ যেই বছর বাড়ি কমপ্লিট হয়েছে 22 সালে, ঠিক আছে তো? তো ওটার লাস্ট লাস্ট বা 31 মার্চে নিয়ে যেতে হবে, ঠিক আছে তো? অর্থাৎ এই যে এইটুক সময়কাল, এই যে সময়কালটা, এই সময়কালটাকে কি বলে জানিস তো? এর একটা নাম আছে, বলছে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এটাকে বলা হয় প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। বুঝতে পারলি? এবার তোদের মনে ডাউট হতে পারে, যেটা আমি বলছি সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোরা তোরা বলতে পারিস কনস্ট্রাকশন আমি লোন নিয়েছি এই তারিখে আর বাড়ি কমপ্লিট হয়েছে কবে? এই তারিখে। এখন তোদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার যেদিন বাড়ি কমপ্লিট হয়েছে ঠিক তার আগের দিন তো প্রি কনস্ট্রাকশন, মানে তোদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার প্রি কনস্ট্রাকশন তো এইটা, এই দিন বাড়ি কমপ্লিট হয়েছে এই পোর্শনটা প্রি কনস্ট্রাকশন, আর বাড়ি কমপ্লিট হওয়ার পরের পোর্শনটা কি হয়? পোস্ট কনস্ট্রাকশন। তাহলে আপনি এইটুকু সময়টাকে প্রি কনস্ট্রাকশন বললেন না। তাই তো? এটা কোশ্চেন থাকতে পারে। এটা কোশ্চেন না থাকলে কিন্তু আগামী দিনে অসুবিধা হতে পারে। তোর কথাটা বুঝতে পারলি? তুই বললি আমার বাড়ি কমপ্লিট হচ্ছে এই তারিখে, বাড়ি কমপ্লিট হচ্ছে কোন তারিখে? এই তারিখে। তাহলে প্রি কনস্ট্রাকশন যেদিন, এই তারিখের আগের পোর্শনটা প্রি আর পরের পোর্শনটা পোস্ট। আমি প্রি কোনটুকু বললাম? আমি প্রি বললাম, দেখ আমি প্রি বললাম, আমি প্রি বললাম এই পোর্শনটা প্রি, এই আমি বললাম প্রি এইটুকু। কেন বললাম? ইনকাম ট্যাক্স থেকে এটাই বলেছে। ইনকাম ট্যাক্স থেকে বলেছে
যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ থেকে কাউন্টিং আরম্ভ হবে। অর্থাৎ এইটুক পোর্শন নেই, এইটুক পোর্শনে যেটাকে পোস্টের মধ্যে পড়ে যাবে। এটা বলেছে ইনকাম ট্যাক্স থেকে, এটা বলা আছে। কি বললে বুঝলে? রুল, এগুলো কিছু কিছু রুল তোকে ফলো করতে হবে। যে এই পোর্শনটা পুরোটা পোস্ট, বুঝতে পারলি? তাহলে প্রি কোনটা পোস্ট কোনটা বুঝতে পারছিস তো? দেখ আমি শুধু তোর চোখের সামনে দেখ, এটা ডায়াগ্রাম করে করে দেখা যাতে বুঝতে সুবিধা। প্রি হলে এই পোর্শনটা, তাহলে পোস্ট কোন পোর্শনটা? এই পোর্শনটাকে বলে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। তাহলে স্যার পরীক্ষায় এটা আঁকতে পারি? অবশ্যই আঁকতে পারিস। যত চোখের সামনে দিয়ে আঁকবি না, ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। এমনি জেনারেল সেন্সে কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে, বা নর্মাল স্টুডেন্ট, ট্যাক্সের না, তাকে যদি বলা প্রি কনস্ট্রাকশন কত, ও বলবে, কিন্তু অবশ্যই বলবে এই যে এখান থেকে এত হবে, কিন্তু অবশ্যই বলবে এটা, এই এটাকে বলে প্রি, আর বলে পোস্ট এটা, কিন্তু ইনকাম ট্যাক্স এটাকে বলে। আচ্ছা, বাড়িটা কমপ্লিট হয়েছে কবে, পুরো টাকা শোধ করেছে কবে, দেখ বলেছে ডেট 31/12/2023। 31/12/2023। তার মানে এটা হচ্ছে 31/12/2023, এটাকে বলে লোন রিপেড। বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, তুই আজকে কারোর থেকে ব্যাংকের থেকে লোন নিয়েছিস, সুদ কতদিন পর্যন্ত দিতে হবে বলতে পারবি? ইন্টারেস্ট কতদিন পর্যন্ত দিবি বলতে পারবি? আজকে যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন পর্যন্ত তোকে ইন্টারেস্ট দিতেই হবে, হ্যাঁ কি না? তুই আজকে লোন নিলে যতদিন না পর্যন্ত লোনটা শোধ করতে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এরপরে কি ওকে আর ইন্টারেস্ট দেওয়া উচিত? তো লোন শোধ হলে ইন্টারেস্ট দেবে কেন? কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলি তো? এটা হচ্ছে ছবি, ছবি দিয়ে ডায়াগ্রামটা ক্লিয়ার করবি। ডায়াগ্রাম তুই দেখ, আমি অনেকটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এবার দেখ, আমি কালারিং করেও বোঝালাম যাতে তুই মাথার মধ্যে ঢুকে যায়। ব্যাপারটা বুঝতে পারলি তো? এইটা যদি একবার ধরে ফেলতে পারিস তাহলে কিছু নেই, এই চ্যাপ্টার হাউস প্রপার্টি শেষ বলতে পারিস, শুধু এটাই মেন। এরপর তুই ইজিলি সব অঙ্ক প্র্যাকটিস করতে পারিস, আর কোনো অঙ্ক নেই, সব অঙ্ক শেষ বলতে পারিস, সব অঙ্ক প্র্যাকটিস করা যাবে। আচ্ছা দেখ আমি কি বলছি, হ্যাঁ, লোনটা কত টাকা নিয়েছি বল? 60 লাখ। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়া, আগে বল। আগে পিরিয়ডটা করে নে। তাহলে এইখান থেকে এইটুকু কত মাস হচ্ছে বল? 1/6/20 থেকে 31/22 অব্দি ক মাস হয় বলতে পারবি? 1/6/20 থেকে 31/22 অব্দি ক মাস হয়? আরে এমনিতে কাউন্ট করতে পারিস, না কাউন্টিং করা কি আছে? তো বল না, ধর না তোর 20 সালে ক মাস আচ্ছা বল, 20-21, তাই তো? 20-21-এ ক মাস পড়ে আছে? এখানে ধর 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 10 মাস। 20-21-এ 10 মাস, 21-22-এ 12 মাস, হ্যাঁ কি না? টোটাল কত মাস হচ্ছে? 22 মাস। বুঝতে পারছিস? এইটুকু সময় কত মাস হচ্ছে? 22 মাস। এবার দেখ, তুই লোন নিয়েছিস কত? 60 লাখ টাকা। লোন নিয়েছিস 60 লাখ টাকা। কত পার্সেন্ট সুদ দিতে হবে তোকে বলেছে? 12% সুদ দিতে হবে। কিন্তু এইটুক সময়ের সুদ কি তুই দিয়েছিস? আরে আমি এইভাবে সুদ দেবো কি করে তুই বল, ভাব। চিন্তা ভাবনা কর। আমি লোনটা নিয়েছি বাড়ি করার জন্য। বাড়িটা তৈরি করা হবে, তার মধ্যে বাড়িটা ভাড়া বসাবো। তারপরেও টাকা দেবো তো সুদ দেবো। সরকার তোকে ডিডাকশন কবে থেকে দেবে বুঝেছিস তো? তুই ডিডাকশন কবে থেকে পাবি? তুই ডিডাকশন পাবি, জানিস তো ডিডাকশন কবে থেকে পাবি? বাড়ি কমপ্লিট হওয়ার পর ছাড় পাবি। এবার দেখ, তুই তুই বলবি স্যার আমাকে এই সময় ছাড়তে পেরে গেল। আরে এই সময় তোর ইনকামই হয়নি, তুই ছাড় কখন নিবি? ইনকাম হলে তো ছাড়টা নিবি। তো ইনকাম হবে কবে থেকে? যেদিন বাড়ি কমপ্লিট হবে তারপরেই তো তোর ইনকাম হবে। বাড়ি কমপ্লিট হবে, তারপর ভাড়া বসাবি, তারপর ইনকাম হবে, তারপরে ছাড়টা পাবি। ছাড়টা এখানে নিয়ে তোর লাভ টাকা। বুঝতে পারছিস তো? এবার তুই ক মাসের সুদ, ক মাসের সুদের টাকা দিতে হবে তোকে? পুরো 22 মাসের সুদের টাকা দিতে হবে। টাকা ছাড়বে না, টাকা তো দেবে। 22 মাসের সুদের টাকা দিতে হবে। কত হচ্ছে বল, হিসাব করে বল। 60 লাখ ইন্টু 12% ইন্টু 22/12। 13 লাখ, 13,20,000। 13,20,000। তাহলে বুঝতে পারলি তো? এই এই সময় তো সুদ বাকি ছিল কত? এই সময় সুদ 13,20,000। এই সময় সুদ ছিল 13,20,000। পুরো আস্তে আস্তে বুঝো। এইবার বাড়ি কমপ্লিট হয়েছে কবে? 22-23, তাই তো? তাহলে তোর পোস্ট পিরিয়ডের ইন্টারেস্টটা কত হবে? দেখ, পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট
22-23 22-23 কত টাকা ইন্টারেস্ট হবে জানিস? দেখ বলবি, বুঝতে পারছিস কিনা? 60 লাখ টাকা ইন্টু 12%। কত? 60 লাখে 12% করে দেখ। 7 লাখ 20 হাজার। তোর বাড়ি কমপ্লিট হয়েছে কত? 22-23 তাহলে 22-23 বাড়ি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লোন কি 1 টাকাও শোধ করেছিস? না। তাহলে পুরো সুদ দিতে হবে। পুরো 60 লাখের উপর 12% সুদ দিতে হবে, বছরের সুদ, 1 বছর সুদ, বা 7,20,000, 23-24। এবার চলে আসে 23-24, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ার তো 23-24। বলে স্যার 23-24 আমার লোন শোধ হয়ে গেছে। লোন কবে শোধ করেছিস? এই তারিখে লোন শোধ করেছিস। তাহলে তোকে পুরো এখান থেকে, মানে তোকে এতই মধ্যে সুদ দিতে হবে, 12% সুদ দিতে হবে। দেখি, 60 লাখ টাকা কিন্তু 12% সুদ দিতে হবে। ঠিক আছে, 12% সুদ দিতে হবে, কিন্তু কত তারিখে অবধি সুদ দিবি? ডিসেম্বর। ক বছর সুদ দিতে হবে না বল? বল ক মাস সুদ দিতে হবে না? মার্চ মাস। 3 মাস দিতে হবে না, 9 মাস সুদ দিতে হবে। তাহলে 9/12। আরে তুই তো 23 অব্দি সুদ দিয়ে দিয়েছিস, 31শে মার্চ 2023 সুদ দিয়ে দিয়েছিস। তাহলে তুই লোনটা শোধ করলি কবে? পুরো শোধ করলি মার্চে, ডিসেম্বরে গিয়ে। তাহলে তুই ভাব না, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস। এটা করে দেখ কত হচ্ছে। 23 কত হচ্ছে? আমি যেটা করেছি বইতে করেছে, বইতে 2-3 লাইনে করেছে, আর আমি পুরো প্রপারলি কনসেপ্টই বোঝাচ্ছি যাতে ভুলবে না, এটা কেউ কোনোদিন ভুলবে না। এটা একদম পুরো স্টেপ বাই স্টেপ করেছি, একটা স্টেপও বাদ দিইনি। এতে কোনো জায়গায় কোনো বইতে স্টেপ পাবি না, ঠিক আছে তো? কোনো বইতে স্টেপ নেই, তো কোথাও এইভাবে শিখবি না। তুই দেখ এরপরে কি করবো। এরপরে এখানে প্রিভিয়াস ইয়ার লিঙ্ক, এখানে প্রিভিয়াস ইয়ার লিঙ্ক, ঠিক আছে? এখানে লিখবো প্রি, আর এখানে লিখবো পোস্ট। দেখতে একটু বড় হতে পারে, আমি বলছি, সবাই বলছি একটু বড় লাগতে পারে দেখতে, কিন্তু এইটা হয়তো এই যে এখন যেটা শিখছিস হয়তো এখন একটু অসুবিধা হচ্ছে, তো এর অ্যাডভান্টেজটা কদিন পরে পাবে। এর অ্যাডভান্টেজটা কদিন পরে পাবে, এটা কত ইজি জিনিস এটা, টোটাল। এবার এখানে প্রিভিয়াস ইয়ার কত লিখবো, কোন বছর লিখবো জানিস? কোন বছর লিখবো? টেকনিকটা বলেছি, টেক্সটটা বলে দিচ্ছি। যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে আরম্ভ হবে। বাড়ি কমপ্লিট কোন বছর বল? 1/6/22 মানে, 1/6/22 মানে কত? 22-23। এখানে লিখতে হবে 22-23। বলে স্যার কত বছর লিখবো? আমি তোকে বলছি, তুই অবশ্যই পরীক্ষায় চেষ্টা করবি 5টা বছর লেখার, 5 বছর। আর না হলে পরীক্ষা বাদ দে, পরীক্ষা তো পরের ব্যাপার। তুই প্রথম 2 দিন 5 বছর লেখ, তারপর আমি বলে দেবো কি লিখতে হবে। 22-23, 23-24, 24-25, 25-26, 26-27। ঠিক আছে? এইবার দেখ তোর এই পিরিয়ডে কত টাকা ইন্টারেস্ট ডিউ পড়েছিল, এই সময়ে কত টাকা ইন্টারেস্ট ডিউ পড়েছিল? 13,20,000 টাকা। এই যে 13,20,000 টাকা ইন্টারেস্ট ডিউ পড়েছিল, ধর তুই ধর কত টাকা আছে, তুই 13,20,000 টাকা পুরো 1 বছর দিয়ে দিবি। জেনারেলি কেউ দেয় না 1 বছর ইন্টারেস্ট, কেউ দেয় না। যদি কেউ দিয়ে দেয়, তাহলে তুই বলি স্যার আমি ধরুন আপনার প্রচুর টাকা আছে, 13,20,000 টাকা পুরো দিয়ে দিলাম ইন্টারেস্ট। তাহলে কি আমাকে কি গভর্নমেন্ট যেই বছর দিয়ে দেবো সেই বছর কি পুরো 13,20,000 টাকায় ছাড় দেবে? প্রশ্ন থাকতে পারে, আমার কথা মন দিয়ে শুনবি। ধর সাপোজ ধর আজকে তোর কাছে প্রচুর টাকা আছে, তোর কাছে আগের পিরিয়ডে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড সুদ বাকি 13,20,000 টাকা। তোর কাছে 13,20,000 আছে, তুই 13,20,000 তোর দিয়ে দিবি ইন্টারেস্ট পুরো সুদ দিয়ে। তাহলে বলি আমি কি 13,20,000 পুরোটাই ছাড় পেয়ে যাবো? অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট বলছে না, আমি পুরো ছাড় দেবো না। ও যতই পুরো টাকা 1 বছর দিয়ে দেয়, পুরো ছাড় দেবো না। বলছি আমি এই টাকাটা 5টা ধাপে ধাপে ছাড় দেবো। এই জন্য দেখ আমি এখানে 5 বছর লিখলাম, দেখিস কেন? এই জন্য 5টা বছর লিখেছি। একবারে ছাড় দেবো না, 5টা ধাপে ছাড় দেবো। তাহলে 13,20,000 কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে জাস্ট একটু রাফ করে নে। কত হচ্ছে বল? 2,64,000। আচ্ছা, 2,64,000। তাহলে এখানে লিখবো 2,64,000, এখানে লিখবো 2,64,000, এখানে লিখবো 2,64,000। মানে 5টা ধাপে ধাপে দেবো, বোঝা গেল? এবার বল 22-23 সুদ অলরেডি তুই বের করেছিস কত? 7,20,000। 23-24 সুদ বের করলি কত বল? 5,40,000। তুই বল 24-25 তুই সুদ দিবি? কেন সুদ দিবি না? লোন তো শোধ হয়ে গেছে। আচ্ছা এইটা আর এটা যোগ করে বলবি কত হচ্ছে? 2 লাখ আর 5 7 লাখ,
কত হচ্ছে? 8,04,000। কত হচ্ছে বল? 8,04,000। এখন তুই বলতে পারিস, স্যার আপনি বাকি ঘরগুলো যোগ করলেন না কেন? আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, আমি বাকি ঘর করে কি হবে? 23-24টাই দরকার। এই জন্য যারা দেখবি অনেকে অঙ্ক করে ওরা শুধু 23-24টাই করে, কিন্তু অনেক ভাবতে হবে, জানি না কিভাবে করে। যাই হোক, এটা বুঝতে পারলি তো? এবার পরীক্ষা হলে যখন আমরা করবো না, আমরা ওই আমি যখন প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে না, তুইও বুঝে যাবি তোর 23-24টাই করতে হবে। তাহলে তুই 22-23 আর 23-24 করি পরেগুলো আমার 8,04,000। এইবার শেষ হয়নি এখনো। এই যে 8,04,000 হলো, কোন বারের ইন্টারেস্ট? 8,04,000 কোন বারের ইন্টারেস্ট? সেকেন্ড বারের ইন্টারেস্ট। এবার বল, সেকেন্ড বারের দুটো পার্ট ছিল, 50% আর 50% ছিল। তাহলে প্রথম 50% কত হবে? 4,02,000। তারপর 50% কত হবে? 4,00,000। প্রথম বাড়িটা কি ছিল বল? লেট আউট। লেট আউট বাড়ির নিয়ম কি ছিল? কোনো লিমিট নেই বলেছিলাম তো। তাহলে 4,02,000 তুই লিখতে পারিস। কিন্তু সেকেন্ড বাড়িটা কি ছিল? সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড লিমিট কি বলেছিল? 2,00,000 টাকা ম্যাক্সিমাম। তাহলে 4,02,000 লিখতে পারি, 4,02,000 এর জায়গায় 2,00,000 টাকা হয়ে যাবে। অঙ্ক শেষ। এবার এখানে একটু বসা। ইন্টারেস্ট হলো এখানে 4,02,000 হলো। তাহলে কত থেকে 90 আর 4,02,000 করে কত হয়? 4,92,000, তাই তো? এটা দিয়ে দে, করে দে, তারপর দিচ্ছি একবার। মাইনাস 1,92,000 এটা। সেকেন্ড বাড়ি কমপ্লিট। সেকেন্ড বাড়ি কোন পোর্শনটা কমপ্লিট হলো বল? গ্রাউন্ড। এবার লিখবো হাউস নাম্বার 2, আবার লিখবো হাউস নাম্বার 2। এখানে কি লিখবো? ফার্স্ট ফ্লোর, সেলফ অকুপাইড। প্রথমে শুরু হয় কোথা দিয়ে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। সেকেন্ড ঘরে লিখবো নীল। তারপর লিখবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24 অনলি ইন্টারন্যাশনাল লোন। কত টাকা আসবে? 2,00,000 টাকা। এবার তো বোঝালাম। নীল থেকে 2,00,000 বাদ দিলে কত হয়? -2,00,000। কত হচ্ছে বল? ক্যালকুলেটর দেখি। 1,00,000 যদি আমাকে দে। 1,52,600 minus 1,92,000 minus 2,00,000 কত হচ্ছে? 2,39,400। যেটা বেরোলো তাকে বলে লস ফ্রম হাউস প্রপার্টি। কোনটা? না না, আমি তো এখানে লস লিখে দিলাম বলে ব্র্যাকেট করলাম। আচ্ছা, আর একটা কথা, ওই 3 নম্বর বাড়িটা দেখ আমরা করিনি, দেখেছিস তো? 3 নম্বর বাড়িটা করিনি। কোশ্চেনটা পড়তে পারিস 3 নম্বর বাড়িটা কেন করলাম? যে শুরু করে নে, আমি দিয়ে দিচ্ছি। শেষ হয়ে গেল। বলছে দ্য হাউস ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 2012 and it is used for his business। বিজনেস পারপাস ইউজ করা যায়, বিজনেস পারপাস ইউজ করতে নেই। সেটাই জাস্ট নোটটা লিখলাম, দেখ এখানে নোটটা আমি লিখলাম এই কারণে। বলছে অ্যাজ হাউস নাম্বার 3 is used by SSC for her own business, ফর হার হবে না এখানে, হিজ হবে, ফর হিজ ওন বিজনেস। কমা দিয়ে লিখলাম ইট ইজ নট অ্যাসেবল আন্ডার দ্য হেড ইনকাম হাউস প্রপার্টি। ফুল স্টপ দিয়ে লিখলাম ইট ইজ অ্যাসেবল আন্ডার দ্য হেড পিজি। শেষ হয়ে গেল।